রমজানের আগেই বাড়ছে ছোলা খেজুর সহ ৬টি ভোগ্যপণ্যের আমদানি। ২ মাসে ঋণপত্র খোলা বেড়েছে প্রায় ৩০০%। এলসির মার্জিন নির্ধারণে হস্তক্ষেপ করছে না কেন্দ্রীয় ব্যাংক। বছর শেষে আবারও ঊর্ধ্বমুখী ডাল, তেল, আটার দাম। ভোক্তার চাহিদার ফর্দে কাটছাঁট। রাজনৈতিক অস্থিরতায় স্বস্তি ফিরছে না বাজারে, বলছেন অর্থনীতিবিদরা। দেশে আশঙ্কাজনক হারে বেড়েছে মানবদেহের জন্য ক্ষতিকর ঘন চিনির আমদানি। চকলেট, বেভারেজ সহ শিশু খাদ্যেও ব্যবহার বাড়াচ্ছে ক্যান্সার সহ নানা স্বাস্থ্য ঝুঁকি। জলবায়ু সম্মেলন থেকে ক্ষয়ক্ষতির অর্থ আদায়ে সোচ্চার বাংলাদেশ। তহবিল গঠন নিয়ে আলোচনা শুরু। অনুদান পাওয়া নির্ভর করছে প্রস্তাবনা ও দর কষাকষির ওপর। এবং 5 মিনিটেই ফ্যামিলি ভিজিট সহ বিভিন্ন ক্যাটাগরির ভিসা পাচ্ছেন কুয়েত প্রবাসীরা। শিথিল বেশ কিছু শর্ত। অপব্যবহারে আবারও বন্ধ হতে পারে সুবিধা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। রমজান সামনে রেখে বাজারের বাড়তি চাহিদা মেটাতে বাড়ছে 6টি নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের আমদানি। চলতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবরে সয়াবিন তেল, চিনি, মসুর ডাল, ছোলা, মটর ডাল ও খেজুরের ঋণপত্র খোলার হার 11 থেকে 294% পর্যন্ত বেড়েছে। বাজারের চাহিদা অনুসারে যোগান নিশ্চিতে মার্জিন নির্ধারণে বাংলাদেশ ব্যাংক কোনো হস্তক্ষেপ করছে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। পবিত্র রমজান মাসে অতি প্রয়োজনীয় পণ্য ছোলা, খেজুর, মটর ডাল, চিনি, সয়াবিন তেল ও মসুর ডাল। ওই সময়ে বাড়তি চাহিদা মেটাতে বাড়ছে এই 6 ভোগ্যপণ্যের আমদানি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত সেপ্টেম্বর অক্টোবর মাসে আগের বছরের একই সময়ের তুলনায় সয়াবিন তেল আমদানি 36%, চিনি 11%, মসুর ডাল 87%, ছোলা 27%, মটর ডাল 294% ও খেজুরের আমদানি 231% বেড়েছে। এবার ভোগ্যপণ্য আমদানিতে প্রতিষ্ঠানগুলো 1 মাস আগেই ঋণপত্র খুলছে তাড়াহুড়ো করেই। ফলে ফেব্রুয়ারি মাসের আগেই বাজারে যোগ হবে নতুন আমদানি করা পণ্য। বাংলাদেশ ব্যাংক জানায়, আমদানির চাপ থাকলেও ডলার সংকট নেই ব্যাংকগুলোতে ডলারের ক্রাইসিস এই মুহূর্তে নেই। একই সাথে ডলারের এক্সচেঞ্জ রেটটাও কিন্তু স্টেবল অবস্থায় আছে। তো এই সুযোগটাকে কাজে লাগিয়ে ব্যাংক তার যারা বোনাফাইড কাস্টমার আছে তাদের সাথে মিলিত হয়েই অনেক কমপক্ষে 3 মাস আগে থেকে এই এলসি খুলছে। এদিকে বিপরীত চিত্র রয়েছে পেঁয়াজ, রসুন ও আদা আমদানিতে। আগের বছরের তুলনায় এবার পেঁয়াজের ঋণপত্র খোলার হার কমেছে প্রায় 99%, রসুনের 89% এবং আদার 22%। বাংলাদেশ ব্যাংক জানায়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে এলসি মার্জিনে কোনো হস্তক্ষেপ করবে না কেন্দ্রীয় ব্যাংক। মার্জিন 100% দিব না। একজন ওয়ার্কিং কাস্টমার যদি এলসি খুলতে চায় তার জন্য সে তো ব্যাংকের কাছে পরীক্ষিত না। তার জন্য তো ব্যাংক হয়তো বা 100% নিচে মার্জিন এলসি খুলতে রাজি হবে না। এটা সম্পূর্ণভাবে ব্যাংকার ব্যবসায়ীরা তারাই নির্ধারণ করবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য, চলতি 2025-26 অর্থ বছরের প্রথম প্রান্তিক জুলাই সেপ্টেম্বরে ঋণপত্র খোলা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 10.82% বেড়েছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। বছরের শুরুতে উত্তাপ, মাঝে খানিকটা স্বস্তি, শেষ দিকে আবার ঊর্ধ্বমুখী। দামদরের এমন উত্থান পতনে বছর পার করছে ডাল, তেল, আটা সহ অন্যান্য নিত্যপণ্যের বাজার। উচ্চ মূল্যস্ফীতির জাতাকলে পিষ্ট মানুষ, কমিয়েছে ভোগের পরিমাণ, কাটছাঁট করেছেন বাজারের ফর্দে। অর্থনীতিবিদরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা আর সরবরাহ সংকটে স্থিতিশীলতা আসছে না বাজারে। ভূরাজনৈতিক অস্থিরতা আর বাণিজ্য যুদ্ধের প্রভাবে টালমাটাল বিশ্ব অর্থনীতি, আছে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা। সব মিলিয়ে বছর জুড়ে উত্থান পতনের মধ্য দিয়ে গেছে দেশের নিত্যপণ্যের বাজার। কৃষি বিপণন অধিদপ্তরের মাসিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের জানুয়ারিতে প্যাকেটজাত প্রতি কেজি আটা বিক্রি হয়েছে 50 থেকে 60 টাকা দরে, যা কেজিতে 5 টাকা বেড়ে চলতি মাসে বিক্রি হচ্ছে 55 থেকে 65 টাকায়। বছরের শুরুতে 125 টাকায় বিক্রি হয়েছে 1 কেজি চিনি, 10 টাকা কমে গেল জুলাইয়ে যা বিক্রি হয়েছে 115 টাকায়। পরবর্তী 5 মাসে চিনির দাম কেজিতে কমেছে আরও 10 টাকা। গেল জানুয়ারিতে উন্নত মানের মসুর ডাল কেজি প্রতি 140 টাকা দরে বিক্রি হলেও জুলাইয়ে তা নেমে আসে 135 টাকায়। তবে গেল 5 মাসে এই ডালের দাম বেড়েছে 25 টাকা।
উত্থান পতন দেখা গেছে ছোলার দামেও। বছর শুরুতে প্রতি কেজি ছোলা বিক্রি হয়েছে 125 টাকা দরে, তবে জুলাইয়ে 30 টাকা কমে প্রতি কেজি ছোলা 95 টাকায় কিনেছেন ভোক্তারা। তবে 15 টাকা বেড়ে চলতি মাসে 110 টাকায় ছোলা বিক্রি হচ্ছে। 11 মাসে সয়াবিন তেলের দাম বেড়েছে লিটারে 14 টাকা। বর্তমানে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে 189 টাকায়। অর্থনীতিবিদরা বলছেন, বৈশ্বিক পরিস্থিতি আর অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়ছে নিত্যপণ্যের বাজারে। আমাদের অধিকাংশ পণ্য আমদানির উপর নির্ভর করে। যখন আমদানিতে ভাটা থাকে তখন দামটা একটু বাড়ে, এবং উৎপাদন যখন স্বাভাবিক হয় তখন দামটাও স্বাভাবিক হয়। সম্প্রতি বেশ কিছু পণ্যের দাম বেড়েছে। এটার একটা প্রধান কারণ হতে পারে যে একটি রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। এর মধ্যে আমাদের যে ব্যবসায়ীরা আছেন তারা অতি মুনাফার লোভে এখানে কারসাজি করছে। ভোক্তাদের স্বস্তি দিতে নিয়মিত বাজার নজরদারির তাগিদ সংশ্লিষ্টদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদন দেখলাম ভোগ্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের সভাপতি ও সাবেক শ্রম সচিব AHM শফিকুজ্জামান রয়েছেন আমাদের সঙ্গে। জনাব শফিকুজ্জামান, আপনাকে এই সময়ের বাণিজ্যে স্বাগত জানাচ্ছি। আমরা দুটি প্রতিবেদন দেখলাম এবং আমরা প্রতি বছরই দেখি যে রমজান যখন আসে তার আগে নিত্যপণ্যের দাম বেড়ে যায় এবং একটা হাঁসফাঁস অবস্থা ক্রেতাদের মধ্যে দেখা যায়। এবার আমরা দেখলাম যে এলসি বেড়েছে 300% পর্যন্ত। বাজারে আসলে এর প্রভাব কেমন পড়বে? সুলভ মূল্যে এবার আসলে পণ্য কিনতে পারবো কিনা? প্রথম যে বিষয়টি হলো যে আমাদের রমজানে অনেকগুলো পণ্যের চাহিদা বেড়ে যায়, এবং সেটি হলো চাহিদা যদি বেড়ে যায় তখন যদি যোগানটা ঠিকভাবে না থাকে তখন বাজার কিন্তু অস্থির হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের কিছু পণ্য যেগুলো আপনারা দেখালেন তার মধ্যে ছোলা, খেজুর বিশেষ করে, এই দুটো পণ্য কিন্তু শুধু রমজানেই আপনার 80% ব্যবহার হয় সারা বছরের। আর বাকি যেটা আছে তেল, চিনি, ডাল জাতীয় পণ্য, এগুলো কিন্তু আপনার অলমোস্ট দ্বিগুণ না হলেও আপনার অন্তত 80% কিন্তু চাহিদা বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের যোগানটা হলো খুব বেশি ইম্পর্টেন্ট। এবং আপনারা দেখেছেন যে বিগত অনেকগুলো বছরে আমাদের যেটা ব্যাংকের সমস্যা ছিল, বিশেষ করে এবারে রিজার্ভ তো 30 বিলিয়নের কাছাকাছি, সেখানে আমাদের এলসিটা যদি প্রপার টাইমে না খোলা হয়, এবং আপনি জানেন যে এই পণ্যগুলো কিন্তু অনেক দূর দেশ থেকে আসে, বিশেষ করে আমাদের তেল, ছোলা, তেল, চিনি এগুলো আসে সেই আর্জেন্টিনা, ব্রাজিল থেকে, কানাডা থেকে আসে, অস্ট্রেলিয়া থেকে আসে ছোলা। এগুলো যদি এত দূর থেকে আসার ক্ষেত্রে সেখানে অন্তত আমাদের একটা রমজান তো ফেব্রুয়ারিতে শুরু হবে, তো তার আগে থেকে যদি এটি যদি প্রকিউর করা না যায় তাহলে কিন্তু আপনার এই পণ্য সংকটের কারণে কিন্তু দাম অস্থির হয়ে যায়। সেক্ষেত্রে যেটা একটা খুব ভালো দিক যে আমাদের রিজার্ভে কোনো সমস্যা নেই, এবং সেখানে বাংলাদেশ ব্যাংকের যে রিপোর্টটা দেখলাম সেখানে দেখা গেল যে তারা এলসির ক্ষেত্রে আমাদের বিশেষ করে আমাদের ভোগ্যপণ্যের ক্ষেত্রে সেখানে তারা যেটা একটা সময় ছিল 100% মার্জিনে দেওয়া হতো, তো সেখানে তারা এলসির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। একটা এখানে আমি একটু আপনার সঙ্গে অ্যাড করি যে কেন্দ্রীয় ব্যাংক হস্তক্ষেপ করবে না, এই বিষয়টাকে আপনারা আসলে কিভাবে মানে হস্তক্ষেপ কখন করতো? আসলে যখন আমার রিজার্ভের সমস্যা থাকে তখন তাকে কিন্তু রেশনিং করে এলসিটা দিতে হতো। তাই যেহেতু এখন আপনার রিজার্ভের সমস্যা নেই, কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ মানে যেটা হলো যে কন্ট্রোল করতো সেই কন্ট্রোলটা করবে না। আরেকটা জিনিস এখানে পজিটিভ দিক, সেটি হলো আপনার এলসির যে আমার যে টাইম লিমিটটা সেটা কিন্তু বাড়িয়ে আপনার 90 দিন করা হয়েছে, যেটা খুবই পজিটিভ দিক সেই ক্ষেত্রে। এবং আপনার অলরেডি যেটা এলসি খোলা হয়েছে সেখানে দেখলাম যে রমজানের যে বাড়তি চাহিদা বা চাহিদার সাথে যে যোগান সেটা কিন্তু আপনার এলসি অনুযায়ী সেটা পণ্যটা আসবে। এখন যেটা বড় চ্যালেঞ্জ হলো যে পণ্যটা আসবে কিন্তু এটির ডিস্ট্রিবিউশন সেই জায়গাটাই খুব ইম্পর্টেন্ট। কারণ হলো যে আমরা দেখেছি যেহেতু চাহিদা বেড়ে যায় সেখানে আমাদের অনেক কতিপয় ব্যবসায়ী এটা তো আসলে ভোক্তার কাছে পৌঁছায়। কিছু পণ্য আছে রিফাইনারির মাধ্যমে, কিছু পণ্য আছে যে আপনার ডাইরেক্ট ইম্পোর্ট করে আমাদের পাইকারি বা খুচরা বাজারে যায়। সেই ক্ষেত্রে যেটা আছে যে এই সাপ্লাই চ্যানেলে কেউ কোনো জায়গায় হোর্ডিং করে বা মজুত করে আপনার বাজার অস্থির করছে কিনা সেই জায়গাটা। এবং এখানে সেটা নিয়ে কি আপনারা ভাবছেন? সেখানে আসলে ক্যাবের পক্ষ থেকে আমরা যেটা সরকারকে বলবো যে স্পেশালি এখন তো আমি তো সরকারে নেই, আমি সরকার থেকে বেরিয়ে আসছি, এবং কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের অলরেডি আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি। সেটা হলো যে আমাদের বাজার মনিটরিং এবং এই যে ইম্পোর্ট যেটা হচ্ছে এলসি সেটেল হয়েছে কিনা, পণ্যটা ঠিকমতো রিফাইনারিতে আসছে কিনা, এবং সেখান থেকে আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেলে কোনো জায়গায় কোনো কেউ
এরকম কোনো বাধা সৃষ্টি করছে কিনা বা স্টপ করছে কিনা সেই জায়গাটা আসলে কঠোর মনিটরিং দরকার। এবং সেই মনিটরিংয়ের ক্ষেত্রে আবার যেটা হয়েছে কি যে অনেক সময় ওই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আমি যেখানে ডিজি ছিলাম সেখানে দেখা গেলো তারা করছে, তার পাশাপাশি আমি বলবো যে আদার্স এজেন্সিগুলো বিশেষ করে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এখানে কাজ করা দরকার, কারণ এখানে গোয়েন্দা রিপোর্ট ইম্পর্টেন্ট। আরেকটা জায়গা খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো আমাদের স্থানীয় প্রশাসন, বিশেষ করে আমাদের উপজেলা পর্যায়ে ইউনো সাহেবরা আছেন, জেলা প্রশাসক মহোদয়রা আছেন, তাদের যে নেটওয়ার্ক আছে এবং তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আছে, তারাও আসলে এই মনিটরিংটা করা দরকার। অর্থাৎ এটি একটি মানে কোনো প্রতিষ্ঠানের উপরে না চাপিয়ে এটা সামগ্রিকভাবে সম্মিলিতভাবে যদি তদারকি করা যায় তাহলে ভালো হবে। আচ্ছা, একদিকে আমরা দেখলাম যে খেজুর কিনতে গেলে যেমন প্রতি বছর আমাদের অনেক হিসাব নিকাশ করতে হয়, এবার কি খেজুর আমরা সুলভ মূল্যে পেতে? এখানে আমার একটা এক্সপিরিয়েন্স আছে, সেটি হলো যে একটা সময় আমাদের যখন ডলারের সংকট ছিল তখন আমরা বিদেশি ফল ইম্পোর্টের ক্ষেত্রে আমরা একটু রেস্ট্রিকশন দিয়েছিলাম। এটা কিন্তু আমাদের বিশেষ করে আমার রিকমেন্ডেশন বাণিজ্য মন্ত্রণালয় থেকে তখন এনবিআরকে লেখা হয়েছিল যে ওখানে আপনার ট্রেড কমিশন রিপোর্ট অনুযায়ী আমরা ডিউটিটা বাড়িয়ে দিচ্ছিলাম। এটা হলো বিদেশি যে কোনো ফলের জন্য, কিন্তু খেজুরও তো বিদেশি ফল হিসেবে ওই ডিউটিটা অনেক বাড়তি ছিল। এই কারণে আমদানি এবং ডিউটি প্রাইস দিয়ে দেখা গেল যে এটি মানে আমাদের সাধারণ মানের খেজুর যারা আমাদের প্রান্তিক মানুষ খায় সেটাও কিন্তু অনেক বেশি দাম ছিল, 200-250 টাকা পর্যন্ত কেজি হয়ে যাচ্ছিলো। এখন আমরা যখন দেখলাম যে এই আমদানিটা কম হয়েছিল, তখন আমি 2 বছর আগের কথা বলছি, তখন ফোকাস করা হয়েছিল যে এই ডিউটিটা কমানোর। কিন্তু সরকার এই ক্ষেত্রে যেটা হয় কি যে সরকারের অনেক সময় সিদ্ধান্ত নিতে সময় লেগে যায় এবং সেই জায়গায় কিন্তু আপনার ডিজাস্টার হয়ে যায়। এবং সরকার ঠিকই আপনার এনবিআর থেকে ডিউটিটা কমানো হলো, সেটা এমন সময় কমানো হলো মাত্র রমজানের 15 দিন আগে। তখন কিন্তু আসলে আমরা আমদানি করে এটা মিডল ইস্ট থেকে খেজুরগুলো আসে, সেটা কিন্তু সময় পার হয়ে গেছে। এই কারণে আমি বলবো যে কোনো পণ্যের যদি ডিউটি অ্যাডজাস্ট করতে হয়, ইন্টারন্যাশনাল প্রাইস যদি বেড়ে যায় তখন আমাদের ডিউটি অ্যাডজাস্ট করতে হয়। সেক্ষেত্রে প্রপার সময়ে যদি না করা হয় তাহলে কিন্তু আপনার বেশি দামে যদি পণ্যটা চলে আসে, বেশি ডিউটি দিয়ে যদি আমাদের মার্কেটে ঢোকে তাহলে তো আপনি দাম কন্ট্রোল করতে পারবেন না। তবে একটা জিনিস এখানে ব্যবসায়ীদের আমি বলবো, এটা আসলে অনেক ক্ষেত্রেই কতিপয় ব্যবসায়ীরা তাদের নৈতিক জায়গাটা খুবই মানে খারাপ অবস্থায় আছে। সেই খারাপ অবস্থাটা কি, সেটি হলো যে তারা চায় যে রমজান হলো তাদের ব্যবসার একটা মৌসুম, যেটা আসলে মুসলিম আমাদের রমজানের যে মূল চেতনার বাইরে। সেই জায়গায় আমি বলবো যে তাদের ওখান থেকে একটু বেরিয়ে আসা দরকার। আরেকটা জায়গায় আমি ফোকাস করবো আমাদের ভোক্তাদের মধ্যে। আমরা যেটা করি যে ঠিক রমজানের আগের 1 সপ্তাহ বাজারটা খুব অস্থির হয়ে যায়, কারণ আমরা 1 মাসের পণ্যটা ক্রয় করি। সেখানে আমি সবাইকে আপনাদের মাধ্যমে সব ভোক্তাদেরকে আমি অনুরোধ জানাবো, রিকোয়েস্ট করবো এই বলে যে আমাদের পণ্য অ্যাভেলেবেল আছে, আপনারা পর্যায়ক্রমে কিনবেন। আপনার 3 দিন বা 7 দিনের জন্য যদি পণ্যটা কেনেন তাহলে কিন্তু বাজারের উপরে চাপ কম পড়বে। আমি আরেকটি প্রশ্ন করতে চাই, খেজুর যেমন গুরুত্বপূর্ণ, পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে দেখা যাচ্ছে যে এলসি খোলার হারটা কমেছে, তাহলে কি এবার বাজারে এই পণ্যগুলোর সংকট তৈরি হবে? পেঁয়াজের ক্ষেত্রে তো আপনারা জানেন যে এবারে দেশেই পেঁয়াজ অনেক উৎপাদন হয়েছে এবং সেখানে সরকার যেটা আইপি দেওয়া বন্ধ রেখেছিল, পেঁয়াজের বাজারটা অস্থির হয়েছে। সরকার এখন ভাবছে কিছুটা আইপি দিবে, কারণ আমাদের পেঁয়াজের সংকটটা এই 2-3 মাসের সংকট, কিন্তু রমজানের সময় মোটামুটি আমাদের দেশে অ্যাভেলেবেল হয়ে যাবে। আমাদের যেটা মূল পেঁয়াজটা সেটা কিছুটা উঠে যাবে, আমাদের যেটা মুড়ি কাটা পেঁয়াজ উঠে, পেঁয়াজের সমস্যা হওয়ার কথা নয়। আর আপনার রসুন বা আদা সেটাও কিন্তু আমরা হারভেস্টিং সিজনের সাথে আমাদের একটা হবে। তবে একটা জিনিস আমি বলবো যে একটা জায়গায় কিন্তু আমরা একটু ফোকাস করা দরকার, সেটি হলো যে ফেব্রুয়ারিতে নির্বাচনের পরে কিন্তু আপনার এই রমজানটা শুরু হবে। সেখানে একটি নতুন সরকার, তাকে নতুনভাবে নির্বাচনে যে সরকারই আসুক, সেই নতুন সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জটা হলো যে এই নিত্যপণ্যের বাজারটা কন্ট্রোল করা। যেহেতু রমজান এমনি চ্যালেঞ্জ, আবার নতুন সরকারের জন্য এটা আমি বলবো একটা বড় চ্যালেঞ্জ। আর একটা হয় কি যে এই দ্রব্যমূল্য এমন একটা বিষয় যে সরকার যেই হোক, ইন্টারিম গভর্নমেন্ট হোক, পলিটিক্যাল গভর্নমেন্ট হোক, বা মানে যে অজনপ্রিয় যে সরকারই হোক, এই একটা জায়গা আছে যেটা হলো সরকারের ভাবমূর্তির বিষয়। অর্থাৎ দ্রব্যমূল্য যদি কোনো সরকার নিয়ন্ত্রণ না করতে পারে, সে যতই পপুলার হোক, তার কিন্তু আসলে এখানে ইমেজ ক্রাইসিস হবে। সেই জন্য আমি বলবো যে একটি নতুন সরকার যেহেতু আপনার নির্বাচনের পরে আসবে, সেই জায়গায় একটু বেশি ফোকাস করা দরকার সবার, যে যাতে এই সরকার যেন এসেই একটা মানে আমি বলবো যে একটা অজনপ্রিয় একটা ইস্যু নিয়ে তাকে যেন চ্যালেঞ্জের মধ্যে না পড়তে হয়। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং আমরা আসলেই চাইবো যে রমজান সামনে আসছে এবং বাজার যেন স্থিতিশীল থাকে, একদম প্রান্তিক মানুষ থেকে সবাই যেন আসলে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আছে সেগুলো যেন স্বস্তির সঙ্গে কিনতে পারে। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এবং সময় টিভির দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বাজার পরিস্থিতি নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের সভাপতি ও সাবেক শ্রম সচিব AHM শফিকুজ্জামান। এবার বন্দর বাণিজ্যের খবর। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে বেড়েছে ভুট্টা, ভূমিসহ অন্যান্য গো খাদ্যের আমদানি। বিস্তারিত জানাতে বন্দরে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর মূলত আমদানি নির্ভর একটি স্থলবন্দর। এখানে আমদানির প্রায় 70 থেকে 80% পণ্যই মূলত আসে পাথর। তবে চলতি মাসে আমরা যেটি দেখছি যে পাথরের আমদানি স্বাভাবিক থাকলেও খাদ্যশস্য, বিশেষ করে দানাদার যে সমস্ত খাদ্য, গবাদি পশুর সে সমস্ত পণ্যের আমদানির পরিমাণটা তুলনামূলক বেড়েছে। যদি বলি চলতি মাসের গতকাল পর্যন্ত সয়াবিন ভুসি এসেছে 15,473 মেট্রিক টন, রেপসিড অর্থাৎ যে খোল সেটাই এসেছে 844 মেট্রিক টন। ভুট্টা এসেছে গত কয়েক মাস ধরে আসলে ভুট্টার আমদানি বন্ধ ছিল। আমরা এই মাসে দেখছি ভুট্টার আমদানি হঠাৎ করে শুরু হয়েছে, 1624 মেট্রিক টন এসেছে। ছোলার ভুসি এসেছে 30 মেট্রিক টন, যেটা গত মাসে পুরো মাস জুড়ে আসলে যেই খাদ্যশস্যগুলো এসেছিল, বিশেষ করে গবাদি পশুর খাদ্য, এর পরিমাণটা আসলে ব্যাপক হারে বেড়েছে। আমরা যদি বলি যে পাথরের যে আমদানি সেটি কিন্তু মোটামুটি স্বাভাবিক রয়েছে। গত কয়েকদিন ধরে আমরা দেখছি 60 থেকে 70% পণ্য আসছে পাথর। তবে এই যে গবাদি পশুর যে সমস্ত গোখাদ্য সেগুলো আমদানির পরিমাণ বাড়ার কারণ হিসেবে এখানকার স্থানীয় ব্যবসায়ী এবং আমদানিকারকরা বলছেন, যেহেতু বিভিন্ন ফসলি জমি এই মুহূর্তে আসলে চাষাবাদের বিভিন্ন পণ্য, বিশেষ করে শস্য এবং তেল জাতীয় পণ্য চাষাবাদে থাকার কারণে সেগুলোতে দানাদার খাদ্যের যে অভাবটা রয়েছে এই মুহূর্তে এবং বাজারে যে চাহিদা রয়েছে সেটি পূরণ করতে মূলত ভারত থেকে এই সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে এই গোখাদ্যের পরিমাণটা বেড়েছে। আমরা যদি বলি কাঁচামরিচের বিষয়টি, গত যেই 15 দিন অর্থাৎ চলতি মাসের যে 15 দিন, সেই 15 দিনে কাঁচামরিচ এসেছিল যেখানে এসেছিল 542 মেট্রিক টন, সেখানে গত 3 দিনে এখানে এই স্থলবন্দর দিয়ে 517 মেট্রিক টন কাঁচামরিচ এসেছে। অর্থাৎ কাঁচামরিচের আমদানির পরিমাণটা আসলে বাড়ছে। তো এখানকার আমদানি এবং রপ্তানিকারকরা বলছেন যে এই আমদানি রপ্তানি কার্যক্রম পাথরের যে বিষয়টি সেটি মোটামুটি স্বাভাবিক রয়েছে। দৈনিক 160 থেকে 170টি ট্রাক, ভারতীয় যে ট্রাক, সেগুলো এসে প্রবেশ করছে এখানে, এবং এই যে গবাদি পশুর যে খাদ্য, গোখাদ্য, সেই এর পরিমাণটাও আসলে দিন দিন বাড়ছে। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর থেকে আমদানি রপ্তানি কার্যক্রমের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম স্থলবন্দরে। শিল্পের কাঁচামালের আড়ালে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর ঘন চিনি হিসেবে পরিচিত সোডিয়াম সাইক্লোমেট আমদানি আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। সাধারণ চিনির বিপরীতে 50 গুণ বেশি মিষ্টি হওয়ায় চকলেট, আইসক্রিম, বেভারেজ সহ শিশু খাদ্যে ব্যবহার হচ্ছে এই ভয়ঙ্কর রাসায়নিক। গত 2 মাসে 100 মেট্রিক টন ঘন চিনি জব্দের পাশাপাশি সন্দেহভাজন আরও কয়েকটি চালান পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। সাক্ষর টুপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্বচ্ছ বড় দানা হলো দেখতে অনেকটা চিনির মতো, প্রকৃততে এগুলো চিনি নয়, কিংবা চিনি তৈরির বিন্দুমাত্র উপকরণও ব্যবহার হয়নি। মূলত চীনের বিভিন্ন শিল্প কারখানায় প্রস্তুত এক কৃত্রিম মিষ্টিকারক সোডিয়াম সাইক্লোমেট বা ঘন চিনি আসছে বাংলাদেশে। এটাকে একসময় স্যাকারিন নামে আমরা অনেকে চিনতাম। এটা আমেরিকাতে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA 1969 সালে ঘন চিনি ব্যবহার নিষিদ্ধ করেছে। সবশেষ 28 অক্টোবর চট্টগ্রাম বন্দরে 2টি কন্টেনার থেকে জব্দ করা হয়েছে 39 মেট্রিক টন ঘন চিনি। পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড নামে চীন থেকে চালান আসে চট্টগ্রাম বন্দরে। এর আগে 16 সেপ্টেম্বর একটি বেসরকারি অফডক থেকে জব্দ করা হয়েছিল সোডা অ্যাশের নামে আমদানি করা 3 কন্টেনার ভর্তি 7,480 কেজি ঘন চিনি। সাধারণত এই পণ্যটা আমদানি নিষিদ্ধ হওয়ায় সোডা অ্যাশ বা হচ্ছে যে পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড নামে আমদানি হচ্ছে। ইতিমধ্যে আটক হওয়া 2টি চালানের আমদানিকারক এবং সিএনএ প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে কাস্টম হাউসের অনুসন্ধানী দল। যারা এ পর্যন্ত ঘন চিনি আমদানি করেছে তাদের বিরুদ্ধে আমরা কাস্টমস অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি, কারণ দর্শানো নোটিশ জারি করা হয়েছে
তাদের বিন লক করা হয়েছে। সাধারণ চিনির তুলনায় মিষ্টি গুণ বেশি হয় মিষ্টান্ন, আইসক্রিম, বেভারেজ, জুস, চকলেট এবং কন্ডেন্স মিল্কে মেশানো হচ্ছে ঘন চিনি, যার বেশিরভাগই শিশু খাদ্য হিসেবে পরিচিত। বাচ্চাদের যে ট্রুলি যে বাড়ার সুগার দরকার, এই সুগারটা কিন্তু সেখান থেকে আসছে না, শুধু মিষ্টির স্বাদটা যাচ্ছে, এবং এই স্বাদটা কিন্তু আলটিমেটলি এই সাইক্লামেট শরীরের জন্য ক্ষতিকর। মানব দেহের জন্য ক্ষতিকর ঘন চিনির মিষ্টিগুণ বেশি হয়, খুব কম পরিমাণে ব্যবহারের সুযোগ থাকায় প্রতি কেজিতে কয়েক হাজার টাকা লাভ করছে আমদানিকারক চক্রটি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। এবার জানাবো পুঁজিবাজারের খবর। সপ্তাহে চতুর্থ কার্যদিবসে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। সবশেষ পরিস্থিতি জানাতে চলে যাচ্ছি ডিএসইর ওয়েবসাইটে। গতকাল তৃতীয় কার্যদিবসে আমরা দেখেছি পুঁজি শেয়ারের লেনদেন ঊর্ধ্বমুখী ছিল কিছুটা। আজকেও আমরা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখতে পাচ্ছি শেয়ারের লেনদেনের। শুরুতেই যদি দেখি ডিএসইএক্স ইন্ডেক্স অর্থাৎ প্রধান সূচকের অবস্থান এই মুহূর্তে 4871 পয়েন্টের, এবং ডিএসইএস ইন্ডেক্স আছে 1022 পয়েন্টে, এবং DS30 ইন্ডেক্স আছে 1891 পয়েন্টে, অর্থাৎ তিনটি সূচকেই ঊর্ধ্বমুখী অবস্থায় আছে। এরপর যে কোম্পানিগুলো আজকে শেয়ারের লেনদেন করছে তার মধ্যে আমরা যদি দেখি 239টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 61টি কোম্পানির শেয়ারের লেনদেন কমেছে এবং অপরিবর্তিত আছে 66টি কোম্পানির লেনদেন। এবার আমরা শীর্ষ 20টি কোম্পানির অবস্থান একটু দেখে আসতে চাই, সেখানে আসলে কোন কোম্পানিগুলোর শেয়ারের লেনদেন কি অবস্থা, এবং তালিকার শুরুতেই আসলে কোন কোম্পানিগুলো আছে আমরা একটু দেখে আসতে চাই। শুরুতেই যদি দেখি আফতাব অটোমোবাইলস লিমিটেড, এই কোম্পানির প্রতিটি শেয়ার এখন এই মুহূর্তে বিক্রি হচ্ছে 37 টাকা 30 পয়সায়, এবং সর্বোচ্চ দাম উঠেছিল 38 টাকা 20 পয়সা, সর্বনিম্ন দাম ছিল 36 টাকা 80 পয়সা, এবং গতকালকে প্রতিটি শেয়ার বিক্রি হয়েছে এই কোম্পানির 34 টাকা 80 পয়সায়, অর্থাৎ আজকে আমরা দেখতে পাচ্ছি যে দাম কিছুটা বেশি। এরপরে আমি শীর্ষের দ্বিতীয় তালিকায় যদি দেখি, দ্বিতীয় অবস্থানে রয়েছে মনোসেরামিক ইন্ডাস্ট্রি। এই কোম্পানির যে শেয়ার, প্রতিটি শেয়ার এখন বিক্রি হচ্ছে এই মুহূর্তে 79 টাকা 10 পয়সা, এবং সর্বোচ্চ দাম উঠেছিল 80 টাকা 10 পয়সা, এবং সর্বনিম্ন প্রাইস ছিল 72 টাকা 80 পয়সা। গতকালকে এই কোম্পানির প্রতিটি শেয়ার বিক্রি হয়েছে 73 টাকা 70 পয়সায়, অর্থাৎ আজকেও আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা দাম বেড়েছে। এবং খান ব্রাদার্স যে প্রতিষ্ঠানটি রয়েছে, সেই প্রতিষ্ঠানের আজকে যে এই মুহূর্তে কোম্পানির প্রতিটি শেয়ারের লেনদেন, সেটি বিক্রি হচ্ছে 63 টাকা 50 পয়সা, এবং সর্বোচ্চ দাম উঠেছিল 64 টাকা 70 পয়সা, এবং সর্বনিম্ন 62 টাকা 50 পয়সা। গতকালকে প্রতিটি শেয়ার বিক্রি হয়েছে এই কোম্পানির 63 টাকায়। এরপরেই আমরা চতুর্থ তালিকায় যদি দেখি শাহজিবাজার পাওয়ার লিমিটেড, সেই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে বিক্রি হচ্ছে 50 টাকা 70 পয়সায়, এবং সর্বোচ্চ দাম উঠেছিল 50 টাকা 90 পয়সা, সর্বনিম্ন ছিল 48 টাকা 30 পয়সা, এবং গতকালকেও আমরা দেখতে পাচ্ছি প্রতিটি শেয়ার বিক্রি হয়েছে 48 টাকা 80 পয়সায়। এবার যদি 5 নম্বরে একটু আমরা যাই, সোনালী ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে বিক্রি হচ্ছে 204 টাকা 90 পয়সায়, সর্বোচ্চ দাম উঠেছিল 208 টাকা 70 পয়সা, এবং সর্বনিম্ন ছিল 195 টাকা। গতকালকে এই কোম্পানির প্রতিটি শেয়ার বিক্রি হয়েছে 193 টাকা 70 পয়সায়, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আজকে অবস্থান কিছুটা ভালো। এবং লাভেলো 6 নম্বর তালিকায় যে লাভেলো কোম্পানিটি রয়েছে, সেই কোম্পানির প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 78 টাকা 20 পয়সা, সর্বোচ্চ দাম উঠেছিল 79 টাকা 30 পয়সা, এবং সর্বনিম্ন 76 টাকা 20 পয়সা। গতকালকে এর প্রতিটি শেয়ার বিক্রি হয়েছে 77 টাকা 50 পয়সায়। তো এই হলো মোটামুটি আজকের শেয়ার লেনদেনের যে অবস্থান। আমরা দেখতে পাচ্ছি চতুর্থ কার্যদিবসেও শেয়ারের যে লেনদেন, সেই লেনদেন কিছুটা ঊর্ধ্বমুখী পরিস্থিতি। তো এই ছিল আমার কাছে ডিএসইর সবশেষ খবর। দেশের অন্যতম ধান উৎপাদন এলাকা নওগাঁ, বছরে প্রায় 27 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয় এখানে, কিন্তু এ জেলায় নেই কোনো আধুনিক ধান গবেষণা কেন্দ্র।
জেলা কৃষি বিভাগ বলছে, কৃষি ইনস্টিটিউট ও ধান গবেষণা কেন্দ্র স্থাপন করা হলে এ অঞ্চলে কৃষিতে ইতিবাচক প্রভাব পড়বে। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। বিস্তৃত এলাকা জুড়ে ধানের সমারোহ। বছরে 4 মৌসুমে ধান উৎপাদন হয় নওগাঁয়। ব্লাস্ট, দমকা, ব্যাকটেরিয়া, লিপ ব্লাইট, দানা ঝরে পড়া এ ধরনের রোগের আক্রমণ বৃদ্ধি পেয়েছে বেশ কয়েক বছর ধরে। গবেষণা কেন্দ্র না থাকায় স্থানীয় পরিবেশ উপযোগী রোগ প্রতিরোধী জাত উদ্ভাবন বা দ্রুত রোগ শনাক্তের সুযোগ থেকেও বঞ্চিত চাষিরা। এই ওষুধ দিচ্ছি, হচ্ছে না আড়াড়া দিচ্ছি, মানে বিভিন্ন ধরনের ওষুধ, এতে কিভাবে দাম আসবে? অতিরিক্ত পোকা, দোকানত গেলে কি হয়েছে ভিটাটুট দাও, দিয়াও আসা পোকা যায় না। এবার দেশের খাদ্য যোগান ব্যবস্থায় জেলাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও গবেষণা সুবিধার অভাব কৃষিতে পিছিয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাঠ পর্যায়ে কোনো সমস্যা ক্রিয়েট হলে সেটা উপজেলা বা জেলার মাধ্যমে ওটা স্থানান্তরিত হয়ে চলে আসবে, সেটাই গবেষণা প্রতিষ্ঠান গবেষণা করে আবার কৃষকের দ্বারগোড়ায় পৌঁছে দেবে। জেলা কৃষি বিভাগ বলছে, কৃষি ইনস্টিটিউট ও ধান গবেষণা কেন্দ্র স্থাপন করা হলে এ অঞ্চলে কৃষিতে ইতিবাচক প্রভাব পড়বে। যদি এখানে একটা গবেষণা প্রতিষ্ঠান থাকতো, কোনো ট্রেনিং ইনস্টিটিউট থাকতো, তাহলে কৃষকরা মনে আরো বেশি উপকৃত হতো। জেলায় ধান চাল কেন্দ্রিক ছোট বড় প্রতিষ্ঠান রয়েছে প্রায় 450। এসব প্রতিষ্ঠান থেকে প্রতিদিন দেশের বিভিন্ন জায়গায় 180 থেকে 200 ট্রাক চাল সরবরাহ করা হয়। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নত জাত নির্বাচন, রোগ প্রতিরোধী চারা উদ্ভাবন এবং আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে একটি পূর্ণাঙ্গ কৃষি গবেষণা কেন্দ্র গড়ে তোলা সময়ের দাবি। নওগাঁর বলিহার মাঠ থেকে এমআর রকি, সময় সংবাদ। সিরাজগঞ্জে মৌসুমি ফল জলপাইয়ের ভালো ফলনে লাভের মুখ দেখছেন স্থানীয় ব্যবসায়ীরা। আকারভেদে প্রতিমন জলপাই বিক্রি হচ্ছে 600 থেকে 1000 টাকায়, যা স্থানীয় চাহিদা মিটিয়ে পাইকারি ব্যবসায়ীদের হাত ঘুরে চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। অমৃত সেনের ছবিতে রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট। সিরাজগঞ্জ সদর উপজেলার ফুলকোচা গ্রাম পরিকল্পনা করে বাণিজ্যিক চাষ নয়, বাড়ির আঙিনা কিংবা সড়কের পাশে রোপণ করা শত শত জলপাই গাছ বদলে দিয়েছে গ্রামের অর্থনীতি। আবহাওয়া অনুকূলে থাকায় ফুলকোচা ছাড়াও সদর উপজেলার হরিণা, পিপুলবাড়িয়া, কানগাতি, ঘোড়াচড়া সহ প্রায় প্রতিটি এলাকাতে জলপাইয়ের বাড়তি ফলন হয়েছে। প্রতিটি গাছ থেকে জলপাই নামাতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। মৌসুম শুরুর আগেই স্থানীয় ফড়িয়া ব্যবসায়ীরা এসব জলপাই গাছ 1 বছরের জন্য কিনে নেন। প্রতিটি গাছে পাওয়া যায় 8 থেকে 10 মণ জলপাই, যা পরিপক্ক হলে বিক্রির জন্য নেওয়া হয় বাগবাটি হাটে। বাগান কিনে নিয়ে এসে জলপাই ভেঙ্গা আমাদের হাট খোলা নিয়ে বিক্রি করে। আকারভেদে প্রতিমন জলপাই পাইকারি বিক্রি হচ্ছে 600 থেকে 1000 টাকায়। চলতি বছর উৎপাদন ভালো হয়, বেচা বিক্রি বেশ ভালো বলে জানান ব্যবসায়ীরা। দৈনিক এই জায়গায় মনে হয় 300 মণ আমদানি হয়। এই এলাকায় জলপাইয়ের বাণিজ্যিক চাষ শুরুর পরিকল্পনার কথা জানিয়েছে কৃষি বিভাগ। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে চারা বিতরণের যে সমস্ত প্রোগ্রাম আছে, আমরা এই জলপাই চারাকে অন্তর্ভুক্ত করেছি যাতে কৃষকগণ আরো লাভবান হতে পারে। কৃষি বিভাগ বলছে, জেলায় 100 হেক্টর জমি জুড়ে জলপাই গাছ রয়েছে। এসব গাছ থেকে প্রায় 900 মেট্রিক টন জলপাই পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। 2 দিনের ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে আরও 1364 টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। নতুন মূল্য অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 2,06,908 টাকা। 21 ক্যারেটের ভরি 1,97,495 টাকা, 18 ক্যারেটের 1,69,291 টাকা ও 1 ভরি সনাতন স্বর্ণের দাম 1,40,761 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গেল 15 নভেম্বর ভরিতে 5,447 টাকা কমিয়ে 22 ক্যারেটের 1 ভরির দাম 2,08,272 টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। ক্রিপ্টোকারেন্সি বাজারে রেকর্ড দরপতন হয়েছে বিটকয়েনের। 7 মাসের মধ্যে প্রথমবার $90,000 নিচে নেমে গেছে এই ভার্চুয়াল মুদ্রার দর। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, ক্রিপ্টোকারেন্সি বাজারে তীব্র মন্দার কারণে ঘটছে দরপতন। গেল অক্টোবরে বিটকয়েনের দাম সর্বকালের সর্বোচ্চ $1,26,251 পৌঁছায়। এরপর মার্কিন প্রেসিডেন্টের শুল্ক বিষয়ক পদক্ষেপের কারণে বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি হলে সেই উত্থান দ্রুত ভেস্তে যায়। বিশ্লেষকদের ধারণা, দরপতনের এই গতি বজায় থাকলে সামনের দিনে ক্রিপ্টোর বাজার আরও নিম্ন স্তরে নেমে যেতে পারে।
আন্তর্জাতিক বাজারে টানা 3.5 মাস ধরে কমছে দুগ্ধজাত পণ্যের দাম। সবচেয়ে বেশি 7.6% কমেছে মাখনের দাম। পরের অবস্থানে রয়েছে অ্যানহাইড্রাস মিল্ক ফ্যাট। 3.5 মাস ধরে বিশ্ববাজারে কমছে দুগ্ধজাতীয় পণ্যের দাম। এমন তথ্যই মিলেছে নিউজিল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান গ্লোবাল ডেইরি ট্রেড জিডিটির নিলাম পরিসংখ্যান বিশ্লেষণে। গেল 4 নভেম্বর চলতি মাসের প্রথম নিলামে 2.4% কমার 2 সপ্তাহ পর 18 নভেম্বরের নিলামে আরও 3% কমেছে দুগ্ধজাতীয় পণ্যের দাম। এর আগে সবশেষ জিডিটির 5 অগাস্টের নিলামে দাম বেড়েছিল। এবার নিলামে সবচেয়ে বেশি কমেছে মাখনের দাম। 2 সপ্তাহের ব্যবধানে 7.6% কমে প্রতি মেট্রিক টন বিক্রি হচ্ছে $5,886। দ্বিতীয় সর্বোচ্চ দাম কমেছে অ্যানহাইড্রাস মিল্ক ফ্যাটের। 2 সপ্তাহ আগে 1.9% কমার পর এবার কমেছে 5%। $6,543 হাতবদল হয়েছে প্রতি মেট্রিক টন দুগ্ধজাত এই পণ্য। মোজারেলার দাম গেল নিলামে বাড়লেও এবার কমেছে 2.8%। প্রতি মেট্রিক টনের দাম পড়েছে $3,214। 2.7% কমে এবার নিলামে $4,328 হাতবদল হচ্ছে প্রতি মেট্রিক টন চেডার পনির। আগে নিলামে 6.6% কমেছিল এই পণ্যের দাম। ননি ছাড়া গুঁড়া দুধের দাম 0.6 ও ননিযুক্ত গুঁড়া দুধের দাম এবার কমেছে 1.9%। 1 ঘন্টা 54 মিনিট ধরে চলা চলতি মাসের শেষ নিলামে হাতবদল হয়েছে মোট 38,612 মেট্রিক টন পণ্য। প্রতি মেট্রিক টনের গড় মূল্য পড়েছে $3,678। দরপতনের কারণ হিসেবে চাহিদার তুলনায় সরবরাহ বৃদ্ধিকে সামনে আনছেন বাজার বিশ্লেষকরা। সাদিক হাসান ইমন, সময় সংবাদ। জলবায়ু সম্মেলনের শেষ পর্যায়ে শুরু হয়েছে তহবিল গঠন ও জলবায়ু অর্থায়ন নিয়ে আলোচনা। অভিযোজন প্রক্রিয়া ও ক্ষয়ক্ষতির ক্ষেত্রে সমপরিমাণ অর্থ আদায়ের সোচ্চার এখন বাংলাদেশ সহ স্বল্পোন্নত দেশের প্রতিনিধিরা। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, উল্লেখযোগ্য পরিমাণ অনুদান পাওয়ার বিষয়টি নির্ভর করছে তহবিল প্রস্তাবনা ও দর কষাকষির ওপর। ব্রাজিলের কপ সম্মেলন থেকে বিস্তারিত প্রসূন আশিসের রিপোর্টে। বিশ্ব জলবায়ু সম্মেলনের প্রথম পর্যায়ে স্বল্পোন্নত ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষ থেকে দেয়া প্রস্তাবনার উপর আলোচনা শেষে এখন চলছে তহবিল গঠন ও অর্থায়ন বিষয়ে আলোচনা পর্যালোচনা। 2015 সালের প্যারিস চুক্তি অনুযায়ী কপ প্রেসিডেন্ট আন্দ্রে কোরেয়া দুলাগোর নেতৃত্বে অর্থায়ন সংক্রান্ত এই আলোচনায় যুক্ত হয়েছে বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত দেশগুলো। অভিযোজন প্রক্রিয়ায় এ পর্যন্ত প্রতিশ্রুতির মাত্র 3% অর্থ পাওয়া গেলেও লস অ্যান্ড ড্যামেজে এখনো পর্যন্ত বাংলাদেশে কোনো অর্থ আসেনি জানিয়ে জলবায়ু বিশেষজ্ঞরা বলেন, উভয় ক্ষেত্রে সমপরিমাণ অর্থায়নের দাবিতে সোচ্চার বাংলাদেশ সহ এসব দেশের প্রতিনিধিরা। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম তারা ফান্ডিং রিকোয়েস্টের একটা লঞ্চ করেছে, ফান্ড ফর রেসপন্ডিং লস অ্যান্ড ড্যামেজ। তারা 5 to 20 মিলিয়ন USD ফান্ডিং রিকোয়েস্ট করতে পারবো ডেভেলপিং কান্ট্রি। এখন আমাদের ডেভেলপিং কান্ট্রির উপর এটা চলে আসে যে আমরা কত ভালো ফান্ডিং প্রপোজাল দিতে পারছি। এলডিসি কান্ট্রি, যার মধ্যে বাংলাদেশ এখনো আছে, কেবলমাত্র 3% অর্থ পেয়েছে অ্যাডাপ্টেশন কাজ করার জন্য। এদিকে শেষ মুহূর্তে অভিযোজন প্রক্রিয়ায় অর্থায়ন বাড়ানোর পাশাপাশি জলবায়ুর পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ভালো ফল আসবে বলে জানান অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব। আমাদের এখানে $150 বিলিয়ন একটা ডিমান্ড ছিল যে অ্যাডাপ্টেশন ফান্ড গ্লোবালি। তো সেই জায়গাটাতে আশা করা যায় কাছাকাছি একটা ফিগার হয়তো আমরা পেতে পারি। বিশ্ব জলবায়ু সম্মেলনের শেষ পর্যায়ে এসে ক্ষতিপূরণ আদায়ে দর কষাকষি আরও জোরালো করছে স্বল্পোন্নত ও ক্ষতিগ্রস্ত দেশগুলো। সেক্ষেত্রে সরকারের পাশাপাশি বাংলাদেশের বেসরকারি সংস্থাগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করছে। ব্রাজিলের বেলেমে আয়োজিত জলবায়ু সম্মেলন থেকে প্রসূন আশিস, সময় সংবাদ। সঠিক আবেদনের মাধ্যমে ফ্যামিলি ভিজিট সহ বিভিন্ন ক্যাটাগরির ভিসা এখন মাত্র 5 মিনিটেই পাচ্ছেন কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। শিথিল করা হয়েছে বেশ কিছু শর্ত, তবে অপব্যবহার হলে আবারও বন্ধ হতে পারে এই সুবিধা। কুয়েত থেকে বিস্তারিত মঈন সুমনের রিপোর্টে। দীর্ঘ প্রতীক্ষার পর আবারও খুলেছে কুয়েতের ফ্যামিলি ভিজিট ভিসার দরজা। হাজারো প্রবাসী এখন স্বজনদের নিয়ে আসতে পারছেন কুয়েতে। ভিসার মেয়াদ 30 দিন থেকে বাড়ানো হয়েছে 90 দিনে। এছাড়াও 1 বছরের মাল্টিপল ভিজিট ভিসাও পাওয়া যাচ্ছে। তবে মাল্টিপল ভিসায় কুয়েতে প্রবেশ করলে প্রতিবার সর্বোচ্চ 1 মাস অবস্থান করে কুয়েত ত্যাগ করতে হবে।
নতুন প্ল্যাটফর্মে 4টি প্রধান ক্যাটাগরির ভিসা আবেদনের সুযোগ রয়েছে। সেগুলো হলো ট্যুরিস্ট, ফ্যামিলি ভিজিট, বিজনেস ও গভর্নমেন্ট ভিসা। ডিজিটাল সিস্টেমে আবেদনকারীর সকল তথ্য আপলোডের পরে শুরু হচ্ছে প্রক্রিয়াকরণ। যাচাই শেষ হলেই মাত্র 5 মিনিটে ইলেকট্রনিক ভিসা পৌঁছে যাচ্ছে আবেদনকারীর ইমেলে। কুয়েত সরকারের এই মানবিক সিদ্ধান্তে স্বস্তিতে প্রবাসীরা। বেতন শর্ত শিথিল হওয়ায় অনেকে পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন কুয়েতে। তবে অভিজ্ঞতার মতে সুযোগের অপব্যবহার হলে হুমকির মুখে পড়বে পুরো বাংলাদেশি কমিউনিটির ভবিষ্যৎ। ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই স্বজনদের দেশে ফেরত পাঠানো বাধ্যতামূলক বলেই মনে করেন তারা। কুয়েতে ভিজিট ভিসায় কাজ করা বা ভিসা রূপান্তরের চেষ্টা সম্পূর্ণ বেআইনি। আইন ভাঙলে ভিজিটরকে নির্বাসন এবং স্পন্সরকেও শাস্তির মুখে পড়তে হবে। অনেকদিন পরে ভিজিটও খুলছে, ভিসাও খুলছে, সবাই খুশি। তো দয়া হইরা দেশের যাতে কোনো খারাপ কিছু না হয় এটা করবেন। আপনারা যারা আনতেছেন বা আনবেন, আনার পরে সময় মতো দেশে পাঠিয়ে দিবেন, না তো আমাদের সমস্যা হবে। ভিজিটগুলো যারা আসবে তাদেরকে টাইমের ভিতরে ইনশাল্লাহ ওদেরকে পাঠিয়ে দিবেন, তাহলে আমাদের সমস্যা হবে না। বিশ্লেষকদের মতে কুয়েতে 3 লাখেরও বেশি বাংলাদেশির ভবিষ্যৎ সুরক্ষায় সম্মিলিত সচেতনতা ও আইন মানাই হতে পারে উন্মুক্ত শ্রমবাজারের পথ। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রমজানের আগেই বাড়ছে ছোলা, খেজুর সহ 6টি ভোগ্যপণ্যের আমদানি। 2 মাসে ঋণপত্র খোলা বেড়েছে প্রায় 300%। এলসির মার্জিন নির্ধারণে হস্তক্ষেপ করছে না কেন্দ্রীয় ব্যাংক। বছর শেষে আবারও ঊর্ধ্বমুখী ডাল, তেল, আটার দাম। ভোক্তার চাহিদার পর্দে কাটছাঁট। রাজনৈতিক অস্থিরতায় স্বস্তি ফিরছে না বাজারে, বলছেন অর্থনীতিবিদরা। এবং জলবায়ু সম্মেলন থেকে ক্ষয়ক্ষতির অর্থ আদায়ে সোচ্চার বাংলাদেশ। তহবিল গঠন নিয়ে আলোচনা শুরু। অনুদান পাওয়া নির্ভর করছে প্রস্তাবনা ও দর কষাকষির উপর। এই ছিল এ সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়ের।